কথা কিন্তু আছে। সেখানে অন্ধ্র, সাতবাহন এই সমস্ত শক্তির কথা লেখা আছে। আমরা সাতবাহনদের কথা জানতে পারি নানাঘাট প্রশস্তি, নাসিক প্রশস্তি প্রভৃতি জায়গা থেকে। তোমরা সবাই শুনেছো নাসিক ইনস্ক্রিপশনস এর কথা, নানাঘাট ইনস্ক্রিপশনস এর কথা। এখান থেকে সাতবাহনদের কথা আমরা জানতে পারি। আমরা সাতবাহনদের কথা আর কোথা থেকে জানতে পারবো? আমরা দেখব সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত শক্তিগুলি ছিল তার বেশ কিছু রেফারেন্স অশোকের যে শিলালিপি, অশোকিয়ান ইনস্ক্রিপশন, সেখানে কিন্তু আছে। সেখান থেকে আমরা সাতবাহনদের কথা জানতে পারছি। তাহলে সাতবাহনরা দক্ষিণ ভারতে বেশ বড় অংশ জুড়ে নিয়ার অ্যাবাউট 300 ইয়ার জুড়ে তারা কিন্তু শাসন করছে। নিয়ার অ্যাবাউট 300 ইয়ার্স জুড়ে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা তাদের কথা জানতে পারছি। সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? কেউ বলতে পারবে? কৈঠান বা হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সাতবাহনস? কৈঠান বা প্রতিষ্ঠান। কৈঠান বা প্রতিষ্ঠান হচ্ছে সাতবাহনদের রাজধানী। তাদের টেরিটরিটা কি? কোন জায়গায় তারা রাজত্ব করত? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আর একটু ভালো করে যদি আমরা বলি, দেখবে ভারতবর্ষের মাঝ বরাবর একটা পর্বতমালা চলে গেছে। কি সেটা? দা বিন্ধ্যাস। বিন্ধ্য পর্বত ভারতবর্ষের একেবারে মাঝ বরাবর চলে গেছে। যে বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। বিন্ধ্য পর্বতের উত্তর দিক, the north portion of Vindhyas is called Aryabhatta and the south portion of Vindhyas is called Dakshinatya. এই দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে near about 300 years সাতবাহনরা কিন্তু ছিল। প্রায় 300 বছর ধরে সাতবাহনরা এখানে শাসন করে গেছে। মনে রাখতে হবে, তোমরা শুনেছো যে আর্যাবর্ত বা আর্যদের যে শক্তি সেটা কিন্তু মোটামুটি ভাবে উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু দক্ষিণ ভারতে আমরা কিন্তু আর্যদের প্রভাব সেই অর্থে পাচ্ছি না। তাই সাতবাহন ডায়নেস্টির মধ্যেও আর্যদের প্রভাব বা আর্য সংস্কৃতির প্রভাব কিন্তু অনেক অংশে কম। কিভাবে আমরা এটা বুঝতে পারি সেটাও বোঝার একটা উপায় আছে। মনে রাখতে হবে আর্যরাই কিন্তু ভারতবর্ষের বৈদিক এজ, যেটাকে আমরা বলি দ্য বৈদিক এজ, দ্য ঋগ বেদাস, অল আর রিটেন বাই আরিয়াস। এবং এই আর্য সভ্যতার যে অন্যতম বৈশিষ্ট্য সেটা আমরা বৈদিক যুগ থেকে পরবর্তীকালে দেখতে পাচ্ছি। তো সেই বৈদিক যুগে বা ঋগ বৈদিক যে যুগ, সেটা ছিল সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক, যেখানে পিতা বা পিতৃতান্ত্রিক আমরা বলতে পারি, পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক। তোমরা শুনেছো বা এরপরে পড়বে, অন্যান্য স্যাররা পড়াবেন। সেটা হচ্ছে ঋগ বৈদিক যুগে পিতা তার কিন্তু একটা বিরাট রোল সে প্লে করত, খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করত। পিতাই ছিলেন সর্বশক্তিমান, তার কথা তার ফ্যামিলির সবাই কিন্তু শুনে চলত। পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই পিতৃতান্ত্রিক যে ব্যাপারটা সেটা কিন্তু আজ পর্যন্ত আমাদের আর্য সভ্যতা সংস্কৃতির মধ্যে কিন্তু চলে আসছে। দেখবে মেয়েদের যখন বিবাহ হয় তখন তার কন্যাদান কে করে বলতো? কন্যাদান কে করে? বাবা। পিতা, কিন্তু বাবা। পিতৃতান্ত্রিক সভ্যতার সেই নিদর্শন আজও আমরা বহন করে চলেছি। কিন্তু তুমি যদি সাতবাহনদের কথা ভাবো, সাতবাহনরা দাক্ষিণাত্যের লোক।
সেখানে আমরা দেখতে পাবো সেখানে কিন্তু পিতা প্রধান নয়, সেখানে কিন্তু মাতৃতান্ত্রিক ব্যাপারটা কিন্তু খানিকটা লুকিয়ে আছে। তার কারণ কিভাবে, মানে তার কারণ এটা হচ্ছে এক নাম্বার স্বতন্ত্র, আর্য সভ্যতা সংস্কৃতির থেকে বেশ খানিকটা স্বতন্ত্র। এবং তার প্রমাণ আমরা কোথায় পাচ্ছি? তার প্রমাণ তুমি দেখতে পাবে সাতবাহন শাসকদের নামগুলো পড়লেই আমরা দেখতে পাবো। সাতবাহন শাসকদের নাম, দা গ্রেটেস্ট রুলার অফ সাতবাহন ডাইনেস্টি ওয়াজ কে? সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। নাম শুনেছো সবাই, গৌতমী পুত্র সাতকর্ণী। এন্ড হিয়ার হু ইজ গৌতমী? গৌতমীটা কে? দ্য মাদার অফ সাতকর্ণী, সাতকর্ণীর মা। তাহলে মায়ের নামে ছেলের নাম হচ্ছে। আচ্ছা স্যার, হ্যালো, সরি ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ বলো। ভাষ্যাসী পুত্র একা পুল্লবী, ইনিও কি ইয়ে সাত, মানে ইনি কি ইয়ের পরে, মানে গৌতমী পুত্রের পরে কি ইনি সাতকর্ণী rule পরে করছিলেন? পরে হ্যাঁ। বশিষ্ঠ আচ্ছা, পুত্র, আচ্ছা, ঠিক আছে। বশিষ্ঠ পুত্র হ্যাঁ। পুলমায়ু, বশিষ্ঠ হ্যাঁ। পুত্র পুলমায়ু। কে এই আচ্ছা। বশিষ্ঠীটা কে? বশিষ্ঠীটা কে? মাদার, কিন্তু মা। আচ্ছা এদের ক্রোনোলজিটা তোমরা একটু, আমি বলছি পরপর একটু দেখে নাও। The Satvahan dynasty was founded by কে? প্রতিষ্ঠা করেছিলেন কে? Who is the founder member of শিমুকা। শিমুকা। শিমুক। শিমুক। সাতবাহন ডাইনাস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক। শিমুক একটা ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ ভারতে, সেটাই হচ্ছে কিন্তু সাতবাহন। শিমুকের পর স্যার একটা জিনিস বুঝতে পারছি না, যে এনার যে পিরিয়ড ছিল এটা 28 থেকে 25 বিইসি অবধি, তো এটা মানে একটু কনফিউজিং লাগছে, এটা কিরকম টাইম পিরিয়ড যদি একটু বলতেন। আচ্ছা বলে দিই। মাইনাসের কাউন্টটা বোঝো? হ্যাঁ স্যার। -5 আর -3 এর মধ্যে কোনটা বড়? -5 আর -3 এর মধ্যে স্যার -3। -3 বড়, ঠিক সেইভাবে এটাকে ভাবার। আচ্ছা, মানে এটা যত পিছিয়ে আসছে তত এখনকার যত সালের দিকে পিছিয়ে এগিয়ে আসছে। আসছে তত, হ্যাঁ সেটা হচ্ছে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু বিসি খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দের কাউন্টটা কি হয়, খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টাব্দ যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে 0। এবার যত বিসি হবে তত মাইনাস দিয়ে দিয়ে ওটা পিছিয়ে যাবে। আর এখানে 1 2 3 4 এইভাবে পরপর আগিয়ে আসবে প্লাস দিয়ে, আর মাইনাস দিয়ে পরপর -1 -2 এইভাবে পিছিয়ে যাবে। তাই যখন আমরা বলবো তখন কিন্তু -5 টু -3 এইভাবে কিন্তু জিনিসটা ব্যাখ্যা করব। আচ্ছা স্যার, তাহলে -5 বেশি পিছনে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে স্যার কি পুলামাভির টাইমটা কি স্যার আমি ইয়ের খ্রিস্টপূর্বের পরে তো সিইতে হবে তো? পুলমাবির টাইম হচ্ছে হবে খ্রিস্টাব্দে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এইভাবে এটাকে এইভাবে আমাদের ধরতে হবে এটা। আচ্ছা আচ্ছা তো যাই হোক, আমরা তাহলে যে কজন সাতবাহনদের রাজারা রয়েছেন তাদের নাম একটু দেখে নিই। তাহলে ফার্স্ট হচ্ছে শিমুক, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা। নাম্বার 2, সাতবাহনদের মধ্যে প্রথম শক্তিশালী রাজা, তার নাম সাতকর্ণী 1 বা প্রথম সাতকর্ণী। শিমুকের পর যিনি সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন প্রথম সাতকর্ণী। এই প্রথম সাতকর্ণীর কথা আমরা জানতে পারি কোথা থেকে? নানাঘাট প্রশস্তি থেকে প্রথম সাতকর্ণীর কথা। আবার আমি বলছি, নানাঘাট কেভ ইনস্ক্রিপশন থেকে আমরা কিন্তু সাতকর্ণীর কথা জানতে পারছি।
নানাঘাট কেভ ইনস্ক্রিপশন থেকে কিন্তু আমরা প্রথম সাতকর্ণীর কথা জানতে পারছি। ঠিক আছে, এবং শুধু প্রথম সাতকর্ণী নয়, নানাঘাট এই কেভ ইনস্ক্রিপশন যেটা, সেটা কিন্তু এখান থেকে আমরা অনেক মানে সাতবাহন অন্যান্য রাজাদের যে সমস্ত ঘটনা, সেগুলো কিন্তু আমাদের সুন্দর বর্ণনা এই নানাঘাট প্রশস্তিতে আছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এর পরবর্তীকালে প্রথম সাতকর্ণীর পরে যিনি রাজা হয়েছিলেন তিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণীকেই বলা হয় সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা। তোমাদের একটা কোশ্চেন আসে যে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। তো এইটা কিন্তু তোমাদের ঠিকঠাক করে মেনশন করে লিখতে হবে যে গৌতমীপুত্র সাতকর্ণীকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমেই একটা কথা মনে রাখতে হবে যে গৌতমীপুত্র সাতকর্ণী যখন সিংহাসনে বসছেন, অর্থাৎ সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা যে সময় সিংহাসনে বসছেন, ইতিপূর্বে ভারতবর্ষের ইতিহাসে একটা ঘটনা শুরু হয়ে গেছে। সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে ঠিক যে জায়গার কথা আমরা বলছি, সাতবাহনদের যে জায়গাটা দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের একটা বড় অংশ, তার পশ্চিম উপকূল, দক্ষিণ ভারতের যেটা পশ্চিম উপকূল, যে বর্তমানে বোম্বাই এই সমস্ত বন্দরগুলো অবস্থিত, সেই জায়গায় যেটাকে কঙ্কন উপকূল বলা হয়, সেই কঙ্কন উপকূলে তখন শক্তিশালী শকরা রাজত্ব করছে, এবং শকরা ছিল হচ্ছে ফরেন রুলার্স, আর সাতবাহনরা ইন্ডিজেনাস রুলার্স। তোমরা শুনেছো যে শকরা বাইরে থেকে ভারতবর্ষে এসে রাজত্ব করত। তাহলে এই দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে আমরা একই সঙ্গে দুটো শক্তির অস্তিত্ব দেখতে পাচ্ছি। একদিকে আছে শক, আর আরেকদিকে সেই জায়গাতেই রয়েছে হচ্ছে সাতবাহন। এবং দেখবে তোমরা এই যে এলাকাটাই বোম্বাই, আজকের হচ্ছে বন্দর নগরী, বাইরের থেকে যত জাহাজ আসে সেই জাহাজ কিন্তু প্রথমে বোম্বের দিকেই কিন্তু তারা চলে আসে। কেন? এটাকে কি একটা বলে না যে গেটওয়ে অফ ইন্ডিয়া, বোম্বাইকে। তো সেটাই হলো প্রথম প্রবেশদ্বার। তো ওই এলাকার বাণিজ্যিক যে গুরুত্ব, সেটা সম্পর্কে এই শুনতে পাচ্ছিস তো আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে। তো এই যে এলাকার বাণিজ্যিক যে গুরুত্ব, সেটা সম্পর্কে দুটো শক্তিই অত্যন্ত সচেতন ছিল। শকরাও খুব সচেতন ছিল, সাতবাহনরাও সচেতন ছিল, এবং বেশ কিছু বছর ধরে এই দুই শক্তির মধ্যে ক্ষমতার প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। A long history of rivalry between Shaks and Satavahanas to acquire the Konkon coast. কঙ্কন কোস্টের অধিকার নিয়ে এই দুই শক্তির মধ্যে কিন্তু দ্বন্দ্বতার একটা জায়গা ছিল। যতদিন সাতকর্ণী জীবিত ছিলেন, সাতকর্ণী কিন্তু মোটামুটি ভাবে তার জায়গা বজায় রাখতে সক্ষম হয়েছিল। এরপরে আসছে গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কি, তিনি সাতবাহনদের, তিনি শকদের কাছ থেকে বেশ কিছুটা এলাকা কিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। তিনি শকদের কাছ থেকে বেশ কিছু এলাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। কোথা থেকে জানতে পারছি এ কথা আমরা? গৌতমীপুত্র সাতকর্ণীর যে নাসিক ইনস্ক্রিপশন আছে, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি এই ঘটনাটার কথা, যে বেশ কিছু এলাকা ছিনিয়ে নিচ্ছে। স্যার এটা কি পান্ডাফলি কেভস, ওটাতে কি গৌতমপুত্র সাতকর্ণীর ব্যাপার?
তাহলে স্যার নাসিক পাণ্ডবলোগ্নি কেভসটা আমি আবার বলছি নাসিক মানে- ইনস্ক্রিপশনের কথা না, আচ্ছা আচ্ছা নাসিক ইনস্ক্রিপশনের কথা বলছি। দুটো ইনস্ক্রিপশন সাতবাহনদের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নানাঘাট ইনস্ক্রিপশন from where we know about Satkarni 1, and another was Nashik inscription from where we know about Gautamiputra Satkarni. তো এখানে কিভাবে আমরা কিভাবে বললাম নাসিক ইনস্ক্রিপশনে কিভাবে বলা হচ্ছে এই কথা যে উনি শক রাজের কাছ থেকে বেশ কিছু এলাকা ছিনিয়ে নিচ্ছেন, কিভাবে সেটা বলা হলো? না, নাসিক ইনস্ক্রিপশনে পরিষ্কার বলা হচ্ছে যে গৌতমীপুত্র সাতকর্ণী ইনি বৌদ্ধদের জন্য বেশ কিছু জমি দান করতেছিলেন। সাতকর্ণী donated some land to the Buddhists. Which land? Previously, this land was occupied by the Shakas, the Shak rulers. এটা কিছুদিন আগে পর্যন্ত যে জমিটা শকদের ছিল, কিছুদিন পরে আমরা কি দেখতে পাচ্ছি, সেই জমিটাই সাতবাহন রাজা বৌদ্ধদের দান করছে। কি করে এটা সম্ভব? নিশ্চয়ই ওই জমিটা সাতবাহন রাজ সাতকর্ণী জয়লাভ করতে পেরেছে, তাই সে সেই জমিটা দিতে পারছে। তো এই সত্য থেকেই আমরা বুঝে নিতে পারি গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু ওই এলাকা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। কোন এলাকা? কঙ্কন উপকূলের খুব কাছাকাছি একটা ল্যান্ড। এবং এরপর গৌতমীপুত্র একটা উপাধি নিচ্ছে। গৌতমীপুত্র একটা উপাধি গ্রহণ করছে, তাকে বলা হচ্ছে নাসিক প্রশস্তিকে গৌতমীপুত্র সাতকর্ণীকে বলা হচ্ছে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠা কর। আবার বলছি, সাতবাহন কুল যশ প্রতিষ্ঠা কর। তার মানে কি? সাতবাহনের কুল যশ যেটা নষ্ট হয়ে গিয়েছিল, it was revived by গৌতমীপুত্র সাতকর্ণী, যেটা নিঃসন্দেহে একটা তার যে গৌরবের পরিচয়। এবং শুধু তাই নয়, গৌতমীপুত্র যে এই এলাকা জয়লাভ করতে পেরেছিল তার আরো একটা প্রমাণ আমাদের কাছে আছে। সেটা কি জানো তো? সেটা হচ্ছে নাসিক জেলায় আমরা নাসিক জেলার যে যোগালথম্বী গ্রাম, সেখানে আমরা বেশ কিছু মুদ্রা পাই। আবার আমি বলছি, নাসিক জেলার যোগালথম্বী গ্রামে বেশ কিছু রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে। এবং মানে a hoard of coins we found in Jogalthombi in Nasik district. Here we found some coins, some silver coins of Nohopans. নহপানের কিছু সিলভার কয়েন আমরা পাচ্ছি। But that coin were restuck by গৌতমীপুত্র. That coin were restuck. পুনরায় মুদ্রণ করা হয়েছে, পুনরায় তাতে ছাপ মারা হয়েছে। কার দ্বারা? গৌতমীপুত্র সাতকর্ণীর দ্বারা। ব্যাপারটা মানে আমি প্রমাণগুলো কিভাবে রাখছি বোঝা যাচ্ছে যে গৌতমীপুত্র শকদের উপরে জয়লাভ করতে পেরেছিলেন, তার একাধিক প্রমাণ রয়েছে। বেশ কিছু মুদ্রা যেগুলো নহপানের ছিল, নহপানের নামে পাবলিশ করা, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই মুদ্রাগুলোর উপরে আবার গৌতমীপুত্র তার নিজের ছাপ মেরে চালিয়ে দিচ্ছে। কেন চালাতে পারছে? তার কারণ গৌতমীপুত্র নহপানকে পরাজিত, নহপানটাকে, নহপান হচ্ছে শকরাজ, শকরাজ নহপানকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন, তাই এই কয়েনগুলো আবার রিস্টাক্ট, মানে পুনরায় তার উপরে রূপোর ছাপ মারা আছে। কি এই ব্যাপারটা বুঝতে পারছিস তো আমি যেটা বলছি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। ওকে, নেক্সট আরো একটা প্রমাণ আমরা এখানে দেব। সেটা হচ্ছে গৌতমীপুত্রের নাসিক প্রশস্তি থেকে তার
তার আরো একটা এপিথেকের কথা আমরা জানতে পারছি। তার আরো একটা এপিথেক, কি বলে ওটাকে, টাইটেল। আরো একটা টাইটেল তিনি নিচ্ছেন। তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে শখ যবন পল্লব নিষুধর। আবার বলছি, he was described as শখ যবন পল্লব নিষুধন, the destroyer of the Shokas, Pallavas and Javanas। তাকে বলা হচ্ছে এদেরকে, অর্থাৎ শক যবন পল্লবদের নিষুধন, হারিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, ডিস্ট্রয় করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। খুব ভালো কথা। আচ্ছা, আমরা তো একটা বুঝলাম, এই যে লড়াইটা চলছে কাদের বিরুদ্ধে? সাতকর্ণীর সঙ্গে কাদের চলছে? শকদের চলছে। তাহলে তো এখানে লেখা থাকতো শক নিষুধন, তাই না? শুধু তো শক নিষুধন কথাটাই লেখা থাকতো, কারণ শকদের হারিয়েছে, তাই শক নিষুধন লেখা থাকবে। কিন্তু এখানে কি বলছে? শক যবন পহল্লব নিষুধন। ভাই, শক না হয় আমরা বুঝলাম, এই যবনটা কারা আর পহল্লবটা কারা? ঐতিহাসিকরা বলছেন they may be the soldiers of shock troopers। অনেক সময় দেখবে যখন লড়াই হয়, সেই লড়াইয়ের মধ্যে বিভিন্ন ধরনের সৈন্য থাকে, ভাড়াটে সৈন্যরা থাকে। মনে হয় শক সৈন্যবাহিনীর মধ্যে বেশ কিছু যবন, যবন মানে হচ্ছে যারা ব্যাকট্রিয় গ্রিক, বাইরের থেকে যারা এসেছিল। পহল্লব, পহল্লব হচ্ছে বাইরের থেকে আসা একটা জাত। এদের কথা আমরা পড়বো। তো খুব সম্ভবত শকদের ওই সেনাবাহিনীতে যবনরাও ছিল, এবং শকদের ওই সেনাবাহিনীতে ভাড়াটে সৈন্য হিসাবে পহল্লবরাও ছিল। এই সবাইকেই তিনি হারিয়ে দিতে সক্ষম হয়েছিলেন বলে এই রকম একটা নামকরণ করা হয়েছে, শক যবন পহল্লব নিষুধন। এটা ঐতিহাসিকরা ধারণা করছে। এবং দেখা যাবে নাসিক প্রশস্তিতে এর যে টেরিটরি বর্ণনা করা হয়েছে, মানে আমাদের গৌতমীপুত্র সাতকর্ণীর যে এলাকার বর্ণনা আছে, সেটা কিন্তু একটুখানি নয়, অনেকটা। সেখানে বলছে অ্যাকর্ডিং টু নাসিক প্রশস্তি, দ্য আশিক, দ্য প্লেস আশিক, মূলক, সৌরাষ্ট্র, কুকুর, অপরান্ত, বিদর্ভ, আকার, অবন্তী, এই সমস্ত স্থানগুলো ছিল হচ্ছে গৌতমীপুত্রের রাজ্যভুক্ত। এখন তোরা এই নামগুলো শুনে বলি কি নাম, এগুলো তো শুনেইনি কোনোদিন। অশিক, মূলক, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা এলাকাকে বোঝায়। এগুলো তো বর্তমানের নাম নয়, অনেক আগের নাম। দেখো আমি বলছি, মানে এগুলো কোন এলাকাকে ধরতে ব্যবহার করা হচ্ছে। অশিক মিন্স নেয়ার দা কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভারের পার্শ্ববর্তী অঞ্চল। মূলক, মূলক মিন্স ঔরঙ্গাবাদ, মূলক মিন্স ঔরঙ্গাবাদ। সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র আমরা সবাই জানি। সৌরাষ্ট্র মানে কি বলতে হয় জানিস? সৌরাষ্ট্র মানে কোন এলাকা? স্যার ওই মুম্বাই, মানে মহারাষ্ট্র কি? না না, সৌরাষ্ট্র মানে হচ্ছে গুজরাট। দেখেছিস তো গুজরাটের একটা খাঁচ হ্যাঁ আছে, হ্যাঁ 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 ওই খাঁচের ওই হ্যাঁ, স্যার। নিচটাকে বলা হয় সৌরাষ্ট্র। আচ্ছা, কুকুর, কুকুর একটা এলাকা, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত একটা এলাকা। অপরান্ত, অপরান্ত মিন্স কঙ্কন এরিয়া, কঙ্কন, কঙ্কন কোস্ট, কঙ্কন কোস্টের নর্থ পোর্শনটা হচ্ছে অপরান্ত। আচ্ছা, এরপরে হচ্ছে অবন্তী। অবন্তী একটা রাজ্য, এটা মোটামুটি ভাবে আমাদের মালবের নিচের দিকে অবস্থিত অবন্তী। অবন্তী রাজ্যটা প্রাচীন ভারতেও ছিল। তো এই সমস্ত এলাকাগুলো গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন বলে তার নাসিক প্রশস্তিতে বর্ণনা করা হয়েছে। আরো আমরা কি পাবো গৌতমীপুত্র স্যার, সম্পর্কে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। 4:15 থেকে ক্লাস আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি 4:15-তেই ছেড়ে দেবো। তোমরা একটা কাজ করবে, এই আমাকে একটা স্ক্রিনশট দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। কে পাঠাচ্ছ স্ক্রিনশটটা? হ্যালো? স্যার আপনি বলে দিন। হ্যাঁ, পাঠাও না, যে কোনো একজন পাঠাও। আমি কে পাঠায় আমি তো জানি না, বলো। স্যার আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, পাঠাও। জয় বিশ্বাস, হ্যাঁ। তাই তো?
না না স্যার শ্মশান স্যার একটা কথা জানা স্যার যারা যারা গ্রুপে অ্যাডমিন আছে তাদের বলুন পাঠাতে, সবাই তো আর পাঠাতে পারবে না। হ্যাঁ তাও ঠিক, তাই তো যারা অ্যাডমিন আছে তারাই তো পাঠাতে পারে। অ্যাডমিন কে আমি জানি না, বলো বলো অ্যাডমিন কে? আচ্ছা শোন, এক কাজ কর, জয় বিশ্বাস তুই হ্যাঁ, আমাকে স্যার। পার্সোনালি পাঠিয়ে দে। স্যার আমি অ্যাডমিন আছি। কে? স্যার আমি নাম কি? প্রদীপ্তা। প্রদীপ্তা। হ্যাঁ প্রদীপ্তা আচার্য, তাহলে তুমি পাঠিয়ে দাও। আচ্ছা স্যার পাঠিয়ে তুমি দিচ্ছি। স্যার একটা WhatsApp কথা গ্রুপে পাঠিয়ে দাও। জানার ছিল। হ্যাঁ বলো বলো। বলছি কি, আমি স্নিগ্ধা মল্লিক বলছি, আমি হিস্ট্রি গ্রুপে লাস্টে জয়েন করেছি। তো যারা লাস্টে জয়েন করেছে তাদের কি অ্যাটেন্ডেন্সের খাতে নামটা এসে গেছে? কেন কি এটা অফিস থেকে মানে অনেক সময় নামটা আসেনি, সোশ্যোলজিতেও যেমন আমার নামটা আসেনি, তখন আমি অফিসে গিয়ে বললেন যে টিচারদের বলে দিতে নামটা লিখে যেদিন যেদিন ক্লাস হয় প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদের এখানে আমি খাতাতে এখন তো নাম প্রেজেন্ট করছি না, আমি তো বাড়ি থেকে নিচ্ছি। আমি কালকে কলেজে গেলে বলতে পারবো তোমাদের নাম এসেছে। একবার আচ্ছা স্যার একটু ডিপার্টমেন্টে প্লিজ জানিয়ে দেবেন। আচ্ছা স্যার, ডিপার্টমেন্টে নেবে। হ্যাঁ স্যার ইয়ে মানে বল। লাস্ট কোন সাল অবধি এইটা মানে এনাদের যে পুরো যে কজন ছিলেন সবার টেরিটরিটা লাস্ট কত সাল অবধি ছিল? তারা গৌতম, মানে আমি এই যাদের কথা বলছি গৌতম হ্যাঁ, মিত্র সাতকর্ণী। না না শুধু এনার নয়, এনাদের যে পুরোটা একটা অরিজিন যে কজন রয়েছেন রাজারা, এনাদের পিরিয়ড কবে শেষ হয়েছে, মানে এই ডাইনেস্টিটা লাস্ট এরা কত সালে? ও মানে সাতবাহনদের কথা বলছো, পুরো হ্যাঁ, হ্যাঁ, সাতবাহনদের কথা বলছো তাই তো? এটা ওটা কি স্যার 24 মানে আমি জিজ্ঞেস করছি কনফার্ম হওয়ার জন্য, 224 ইসি তে কি শেষ হচ্ছে? দাঁড়াও, মোটামুটি ভাবে ধরে নাও ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি এন্ড ফার্স্ট সেঞ্চুরি বিসি। হুম, হুম। ওই 100 শতক টতক এরকম নাগাদ শেষ হচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। 100 হ্যাঁ। শতক নাগাদ শেষ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আরেকটুখানি আমার আছে, সেটা বলে দিয়েই তোমাদের ছেড়ে দেবো। সেটা হচ্ছে গৌতমীপুত্রের আরেকটা কিন্তু উপাধি আছে, তাকে বলা হচ্ছে, গৌতমীপুত্রকে বলা হচ্ছে যে সমুদ্র তয়োপিত বাহন। গৌতমীপুত্র সাতকর্ণীর আরেকটা এপিথেট হলো সমুদ্র তয়োপিত বাহন। তার মানেটা কি? তার মানে এটাই যে গৌতমীপুত্রের যুদ্ধাশ্ব যারা, গৌতমীপুত্রের যুদ্ধের যেসব ঘোড়া, সেই ঘোড়ারা 3টে সমুদ্রের জল খেয়েছিল। 3টে সমুদ্র মানে এখানে বুঝে নাও কি কি সমুদ্র, বলো দেখি। স্যার আরব সাগর, ভারত মহাসাগর, আর আরেকটা কি স্যার? বলো বলো, আমাদের আমাদের কাছে যেটা আছে। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এই যে, তাহলে দেখো দক্ষিণ ভারতে আমাদের যেটা ত্রিভুজ, মানে আমাদের সাউথ ইন্ডিয়ান পোর্শন, এটা তো একটা ত্রিভুজের মতো, হ্যাঁ ট্রাইঅ্যাঙ্গেল জাস্ট। এই ট্রাইঅ্যাঙ্গেলের 3টে দিকে 3টে সাগর আছে, আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, আর এদিকে বঙ্গোপসাগর। তো এই বলা হচ্ছে যে তার যুদ্ধাশ্ব নাকি 3 সমুদ্রের জল পান করেছে। আচ্ছা তার মানে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, গৌতমীপুত্রের মায়ের নাম গৌতমী বালাসারি? হ্যাঁ গৌতমী তো বলছি তো, না গৌতম। না মানে পুরো নামটা কি গৌতমী বালাসারি? বলতে পারবো না। আচ্ছা স্যার। তো এই যে খাঁজ, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, এর যে 3টে দিক, এই 3 দিক পর্যন্ত কিন্তু তার ঘোড়া সেখানে পৌঁছাতে পেরেছিল। তার মানে এটাই বোঝায় যে পুরো সাউথ ইন্ডিয়া তার অধীনে ছিল। এটা তার নামের মধ্যে, তার যে এপিথেক, সেই এপিথেকের মধ্য দিয়েই কিন্তু চলে আসছে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে গৌতমীপুত্র যতদিন জীবিত ছিলেন তিনি এই এলাকা বজায় রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু গৌতমীপুত্রের মৃত্যুর পর তার এই যে সাম্রাজ্য, তার সাম্রাজ্য কিন্তু আর থাকেনি। কারণ পরবর্তীকালে গৌতমীপুত্রের পর আর কোনো শক্তিশালী রাজা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। গৌতমীপুত্রের পর আসবে বশিষ্ঠপুত্র পুলমায়ু আসবে, তারপরে আসবে যজ্ঞশ্রী সাতকর্ণী। এই যজ্ঞশ্রী সাতকর্ণী তবু সাতবাহনদের মোটামুটি শেষের দিককার উল্লেখযোগ্য রাজা। কিন্তু এই পর্বে, এই বশিষ্ঠপুত্র পুলমায়ুর পর্বে শকরা কিন্তু গৌতমীপুত্র মানে সাতবাহনদের কাছ থেকে বেশ কিছু এলাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। মানে যতদিন
আমাদের এ ছিল, ততদিন কিন্তু তার সুনামের সঙ্গে সে কাজ চালাচ্ছিল। গৌতমীপুত্র সাতকর্ণী, তার মৃত্যুর পর তার অবস্থা কিন্তু আস্তে আস্তে সঙ্গীন হয়েছে। স্যার ঠিক আছে, আমাদের চারটে বলো। বলো, বলো। শিবাস কান্না কান্ডা সাতকান্নি উনি ওনার মানে উনি কিরকম রাজা ছিলেন? না, যজ্ঞশ্রী শেষের দিককার উল্লেখযোগ্য রাজাদের মধ্যে অবশ্যই আসবে যজ্ঞশ্রী সাতকর্ণীর নাম। যজ্ঞশ্রী সাতকর্ণী, এটা মনে নেই। হ্যাঁ, YAJNASHRI, যজ্ঞশ্রী সাতকর্ণী শেষের দিককার উল্লেখযোগ্য রাজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আমাদের অনেকটা সময় হয়ে গেল, আমরা আজকে এখানে ছেড়ে দিলাম। নেক্সট দিন আবার আমরা শুক্রবারের দিন আমি অফলাইনে একটা ক্লাস নেব, নেক্সট ফ্রাইডে অফলাইন। স্যার বলছি আমি তো অঞ্জলি কুর্মি বলছি, তো আমার ইমেলে এই অ্যাকাউন্টটা খোলা আছে, তো এটা বিপ্লব কুর্মি দিয়ে খোলা আছে, তো কোনো প্রবলেম হবে? না, আপাতত তো স্যার শুধু পার্টিসিপেন্ট গুলো দেখলো না। শোনো, কি হয়েছে? বিষয়টা হচ্ছে সবাই তোমরা নামটা তো চেঞ্জ করে নেওয়া যায়। হ্যাঁ, তোমরা নাম চেঞ্জ। এটা আমার অনেক আগে খোলা আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা হলে বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, ক্লাসটা থ্যাংক ইউ ছেড়ে স্যার। দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। আসলাম। স্যার। আরে শোন, আমি একটা কথা বলি, যারা যারা স্যার কি বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার বেরোননি, মিউট করে দিয়েছেন, বেরিয়ে যাবেন হয়তো এবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলো, কে বলছো বলো, শুনতে পাচ্ছি, ওই বলো। তো ওই তো স্যার আছে। স্যার বলছি কোনো বলো, রুটিন কে করা কিছু হয়েছে কি বলছো? মানে নির্দিষ্ট? হ্যাঁ স্যার আমি হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, নির্দিষ্ট কোনো রুটিন করা হয়েছে? আগের দিন আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলেছিলাম একটা রুটিন করার জন্য ঠিকঠাক, হ্যাঁ, হ্যাঁ, তো সেই রুটিনটা কি করেছেন? মানে আগের শুক্রবারে বলেছিলাম। আচ্ছা, রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? নেক্সট এসো দিয়ে দাও। ওকে স্যার। ঠিক আছে, ছেড়ে দিলাম।